16 মার্চ 2008 ভারতের উত্তরপ্রদেশের নড্রায় হয়ে যায় রহস্যময় ডাবল খুন। বাড়ির একমাত্র আদরের মেয়ে এক কাজের লোক। এমনই এক কেসে পুলিশ আর সিবিআই রিপোর্ট ভিন্ন ভিন্ন সাসপেক্টকে শো করা হয়। কারো রিপোর্টে সাসপেক্ট মেয়ে নিজেরই বাবা, আবার কারো রিপোর্টে সাসপেক্ট অন্য কেউ। প্রশাসনে বিভিন্ন জটিলতা আর তদন্তের গাফলতিতে এমন এক কেসের সমাধান গত 16 থেকে 17 বছরও হয়নি। প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে বাহিরে দিব্যি ঘুরিয়ে বেড়াচ্ছে অপরাধীরা। এমনই এক আনসলভেড কেসের উপর ভিত্তি করে 2015-তে মুক্তি পায় ইমরান খানের মুভি তালবার, যা রিলিজ হওয়ার পর থেকেই বিতর্কিত হয়ে আসছে। এর কারণ আমি গল্পের শেষেই বলছি। চলেন যাই মূল গল্পে। গল্পে ডুব দেওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের শুরুতেই এখানে সিডিআই এর অ্যানুয়াল ফাংশন দেখানো হয়। বলে রাখি, এখানে সিবিআই কে সিডিআই বলা হয়েছে। ইনি হলেন আশ্বিন কুমার, সিডিআই এর অনেক তুখোড় ও ট্যালেন্টেড অফিসার। ডাইরেক্টর রামশঙ্কর আর সিবিআই এর সেক্রেটারি এক ডাবল মার্ডার কেসের সলভের ভার দিয়ে দেয় তার উপর। তারা জানায় এই কেস এখন ডিপার্টমেন্টের মান ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আশ্বিন কুমারের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে এখন এই কেস সলভ করতে হবে। অনুষ্ঠান শেষে আশ্বিন চলে যায় তার পছন্দের রোড সাইড এক ধাবায়, যেখানে খাবার খেতে খেতে ইচ্ছা না থাকার সত্ত্বেও তাকে কেসের ডিটেলসের ফাইল নিয়ে বসতে হয়, যেন কেসটা সে পুরোপুরিভাবে বুঝতে পারে। এরপরেই সিন চলে যায় কয়েকদিন আগে 15 মার্চ। এখানে বাসন্তী ট্যান্ডাল পরিবারে কাজ করতে আসে। প্রথমে অনেকবার কলিং বেল দিলে কেউ দরজা না খুললেও পরে নতুন ট্যান্ডাল বাহির হয়ে আসে। নতুন খ্যাম্পাল খ্যাম্পাল বলে কাউকে ডাকতে থাকলে কেউ আসে না। নতুন মনে করে খ্যাম্পাল হয়তো কোনো কিছু আনতে বাজারে গিয়েছে, তাই খ্যাম্পালকে কল দিলে সে কলটা রিসিভ করেই কেটে দেয়। এখানেই আমরা বুঝি খ্যাম্পালও এবাড়ির কাজের লোক। বাসন্তীর দেরি হচ্ছে দেখে বাসন্তী ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা চায়। নতুনও ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা উপর থেকে নিচে ফেলে। বাসন্তীও চাবি নিয়ে এসে গেট খুলে ভিতরে যেতেই নতুন চিৎকার দিয়ে বলে, দেখ বাসন্তী, খ্যাম্পাল কি করেছে। বাসন্তী ভিতরে যেতেই দেখা যায় তাদের মেয়ে শ্রুতিকে কেউ মেরে ফেলেছে, আর তার বাবা পাথরের মতো চুপ করে ঠায় দাঁড়িয়ে আছে। বাসন্তী দ্রুত দৌড়ে গিয়ে ব্যাপারটা সবাইকে জানালে শ্রুতির কাকা দ্রুত পুলিশকে কল দেয়। লোকাল থানার সাব ইন্সপেক্টর ধনীরাম পান চিবোতে চিবোতে ভিতরে আসে। এসে শ্রুতি কিছু ছবি তুলে নেয়, আর এত মানুষ ইনভেস্টিগেশন এরিয়া দেখে একটু রাগারাগিও করে। সে ওখানে থাকা শ্রুতির কিছু ছবিও কালেক্ট করে নেয়, যাতে করে পুলিশের পরবর্তী ইনভেস্টিগেশনে এ কাজে লাগে। ধনীরামকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে কি পরিমাণ গাফলতির সাথে কেস হ্যান্ডেল করছে। এর মাঝে এমন এই ঘটনা মুহূর্তে পুরো মিডিয়া ছড়িয়ে যায়, যার জন্য থানা ইন্সপেক্টর প্রতাপ কুমার এক প্রকার বাধ্য হয়ে চলে আসে। উপরে এসে সে ন্যানা আর রমেশকে সাধারণ জিজ্ঞাসাবাদ শুরু করে। এরই মাঝে দেখা যায় কেসের মূল এভিডেন্স ড্রিঙ্কসের বোতলটা তারা খুব নর্মালি সরিয়ে ফেলে। জিজ্ঞাসাবাদ শুরু হলে রমেশের কথা হলো, বাড়িতে আমরা 4 জন আছি, এর মধ্যে আমার মেয়ে মারা গেছে, আর আমরা 2 জন, আমাদের বাড়ির কাজের লোক খ্যাম্পালি আমাদের মেয়েকে খুন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত তার কোনো খবর নেই। প্রতাপ শ্রুতি পরিবার থেকে প্রাথমিক এক বক্তব্য নিয়ে চলে যায়। তারপরে পুলিশ চলে যায় খ্যাম্পালদের গ্রামের বাড়িতে। ওখানে গিয়ে খ্যাম্পালকে খুঁজতে থাকলে খ্যাম্পালকে না পেয়ে তারা তাদের মেয়ে জামাইকে তুলে নিয়ে আসে। এই হলো আসল শ্রুতি আর খ্যাম্পাল। বাস্তবে পুরো টানা 5 দিন তাকে টর্চার করা হয়েছিল। এদিকে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য শ্রুতিকেও নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রমেশের কম্পাউন্ডার কানাহায়াকেও নিয়ে আসে। এখানে পুলিশকে জানায় খ্যাম্পাল আসলে অনেক বাজে চরিত্রের লোক ছিল, তার অনেক আগে থেকেই শ্রুতির উপর বাজে নজর ছিল। এদিকে শ্রুতিকে নিয়ে যাওয়ার পর শ্রুতির রুমের তোষক আর চাদর হয়তোবা পুলিশের ইনভেস্টিগেশনে কোনো কাজে আসবে। এই ভেবে শ্রুতি কাকা পুলিশকে জিজ্ঞেস করে, এখন তোষক আর চাদর কি করবে তারা? তখন রামপাল হাসতে হাসতে বলে, তোমাদের তোষক ভাই, তোমাদের চাদর, তোমরা যা খুশি করো যাও। শ্রুতির রক্তমাখা তোষক ছাদে নিয়ে রাখতে চাইলে তারা তখন লক্ষ্য করে ছাদের তালা আর সিঁড়িতেও রক্তমাখা। ব্যাপারটা সন্দেহজনক দেখে তারা ধনীরামকে ডেকে আনলে উনি বলেন, এ তো তালার জং ধরেছে, আর সিঁড়ির রক্ত হয়তোবা লাশ নামানোর সময় লেগেছে, আর নয়তো কারো। একথা বলে উনি মুখ থেকে পানের পিকটা ফেলে। ছোট ছোট এমন অনেক এভিডেন্স তারা ইচ্ছাকৃতভাবে এভাবে এড়িয়ে যায়। একদিকে পুলিশ যেমন পুলিশের তদন্তে ব্যস্ত, অন্যদিকে শ্রুতির বাবা মা শ্রুতির শেষকৃত কর্ম সেরে নেয়। এদিকে সিন চলে আসে বর্তমানে, যেখানে আজই আরশিন আর তার ওয়াইফের ডিভোর্সের শুনানি। জজ দুজন থেকে ডিভোর্সের কারণ জানতে চাইলে আরশিনীর ওয়াইফ বলে তার সাথে থাকারও নির্দিষ্ট কোনো কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রে আরশিনীর মতো এমন অফিসারগুলোর ফ্যামিলি কেন যেন টিকে না, কারণ তারা ফ্যামিলিকে আর অফিসের কাজকে একসাথে গুলিয়ে ফেলে। আরশিনী এখানে চুপ করে শুধু বলে, আমার ওয়াইফ যা বলবে তাই হবে, আমি কখনো ওর উপর কিছুই বলিনি। কোর্টও তাদের দুজনের কথা শুনে তাদের দুজনকে 6 মাসের সময় দিয়ে দেয়। সত্যি বলতে একটা সম্পর্ক বললেই তো ভাঙা যায় না। এইদিকে কেসের মোড় ঘুরিয়ে দিয়ে ন্যানা আর রমেশ জানতে পারে তাদের বাড়ির ছাদের উপরেই একটা লাশ পাওয়া গিয়েছে।
পুলিশের লাশ খ্যাম্পালের নাকি রামেশকে শনাক্ত করতে বললে রামেশ কেন যেন চিনে না। আসলে গত 6-7 দিনের লাশ পুরো পচা হয়ে গেছে। তাই সে কনফার্ম হওয়ার জন্য চলে যায় নতুনের কাছে আর জানতে চায় খ্যাম্পাল নিখোঁজের আগে কি পরেছিল। তখনই নতুন অবাক করে দিয়ে জানে খ্যাম্পাল গ্রিন কালার একটা শার্ট পরেছিল। নতুনের কথা রামেশ আর বুঝতে দেরি হয় না, এ লাশ খ্যাম্পালেরই। রামেশও সেটা পুলিশকে কনফার্ম করে দেয়। এর মাঝে পুলিশ ছাদের মধ্যে একটা রক্তমাখা হাত দেখতে পায়। পুলিশে ইনভেস্টিগেশনের জন্য এর কয়েক কপি ছবি তারা তুলে নেয়, কিন্তু এই ছবি তারা কোনো ফরেন্সিক টেস্টও পাঠায় না। পুরো কেসে তারা কোনো ফরেন্সিক লোকও খবর দেয়নি। বাড়ির মেয়েকেই কাজের লোক খুন করেছে এইভাবে পুলিশ এতদিন যেটাকে শর্ট কেস ভাবছিল সেই কেসেরই এখন মোড় ঘুরে যায়। এদিকে পুলিশের চিফ অফিসার প্রতাপকে এই কেসের সমাধানের জন্য চাপ দিতে থাকে। এই কেস নিয়ে দেশে জুড়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। যদি দ্রুত তারা এই কেসের সমাধান করতে না পারে তবে এই কেস চলে যাবে সিবিআই এর কাছে। তখনই প্রথম থেকে হয়ে যাওয়া গাফলতি সবার সামনে চলে আসবে। তাই বাধ্য হয়ে প্রতাপ চলে যায় ফরেন্সিক অফিসে। এতদিনের টুকটাক যে ডিটেলস গুলো তাদের কাছে ছিল তা তারা ফরেন্সিক ল্যাবে এর মধ্যেই পাঠিয়ে দিয়েছে। ডাক্তার জানায় শ্রুতিকে প্রথমে কোনো ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এর প্রায় 25 থেকে 30 মিনিট পর খুব এক্সপার্টলি ভাবে তার গলা কাটা হয়েছে। একইভাবে খ্যাম্পালকেও মারা হয়েছে। তার মানে তাদের খুনি একই। এদিকে রামেশ আর নতুন এসেছে শ্রুতির শেষ অস্থি বিসর্জনের জন্য। তারা পুরোহিতকে শ্রুতির জন্ম এবং মৃত্যু ডিটেলস দিয়ে অন্যান্য সব নিয়ম কানুন সারার পর শ্রুতির অস্থি ভাসিয়ে দেয়। একমাত্র মেয়েকে এভাবে তারা হারিয়ে ফেলবে তা কখনো হয়তো বা কল্পনাও করেনি। এদিকে পুলিশ তাদের তদন্তে পায় শ্রুতি মারা যাওয়ার আগে বাবার কাছে সরি বলে কয়েকটা ইমেল করেছিল। কেনই বা সে মৃত্যুর আগে বাবাকে সরি বলল? আবার সে 3 মিস্টেক অফ লাইফ নামের একটা বইও পড়ছিল। নেট ডিটেলস কালেক্ট করে তারা জানতে পারে ওদের রাউটারও অনেক অফ অন হয়েছিল। শ্রুতিও মারা গিয়েছে, খ্যাম্পালও মারা গিয়েছে। তাহলে বাবা মা কেন খবর পেল না? এমনই এক তদন্তের উপর ভিত্তি করে পুলিশ নতুন আর রামেশের উপর জেরা শুরু করে। এর মাঝে রামেশের ক্লিনিকের কম্পাউন্ডার কানাইয়া জানায় রামেশের সাথে ডাক্তার সুনিতার এক অবৈধ সম্পর্ক ছিল। তার মা ন্যানারও বাহিরে অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল। শুধু ব্যাপারগুলো শুধু খ্যাম্পালকে শেয়ার করত আর নিজেদের রেপুটেশনের কথা চিন্তা করে ন্যানা আর রামেশ মিলেই তাদের সন্তানকে মেরেছে। পুলিশ এমনই এক রিপোর্ট তৈরি করে কেসটা ক্লোজ করে ফেলার চেষ্টা করে, কিন্তু রামেশ পুরো ব্যাপারটা অস্বীকার করে। কারণ বিয়ের পুরো 5 বছর পরে আইভিএফ এর মাধ্যমে তাদের একমাত্র কন্যা শ্রুতির জন্ম হয়েছিল। তাহলে সে কিভাবে তার আদরে মেয়েকে খুন করবে? তখনই অফিসার বলে, যদি তোমার মেয়েকে তুমি খুনই না করো তাহলে পিণ্ডদানের সময় তুমি কিভাবে বললে তোমার মেয়ে রাত 2টায় মারা গিয়েছে? এমনিতেই এমন ডাবল মার্ডার কেসের জন্য পুরো নিউজ মিডিয়া অনেক উত্তাল হয়েছিল। তাই পুলিশ রামেশ নিজের মেয়েকে খুন করেছে এবং খ্যাম্পালকে খুন করেছে দেখিয়ে তাকে গ্রেফতার করে নেয়। কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন পুরো মিডিয়া ছড়িয়ে পড়ে বাবা কিভাবে তার মেয়েকে খুন করতে পারে। পুলিশ কি তাদের সঠিক তদন্ত করেছিল? এমনই নানা প্রশ্ন ছড়িয়ে পড়ে পুরো মিডিয়াগুলোতে। কেউ বাবার পক্ষে তো আবার কেউ পুলিশের পক্ষে। ওদের চিফ অফিসার কিভাবে রামেশ তার মেয়েকে খুন করেছিল তারও বর্ণনা দিয়েছিল। যেদিন রাতে শ্রুতি খুন হয় সেদিন রাতে রামেশ ল্যাপটপে অনেক রাত পর্যন্ত কাজ করে। আর তার ড্রিঙ্কস শেষ হয়ে যাওয়া সে খ্যাম্পালকে অনেকবার ডাকতে থাকে। তার সারা শব্দ না পেয়ে হঠাৎ করে সে লক্ষ্য করে তার মেয়ে শ্রুতির রুমের দরজা খোলা। সে দরজা খুলে ভেতরে যেতেই শ্রুতিকে আর খ্যাম্পালকে অনৈতিক অবস্থায় পেয়ে যায়। মেয়েকে এমন অবস্থায় সে কিছুতেই মানতে পারে না। তাই রাগের বশে ওখানে থাকা হকি স্টিক দিয়ে খ্যাম্পালকে আর নিজের মেয়েকে মেরে অজ্ঞান করে ফেলে। মেয়ের এমন ঘটনা বাহিরে জানাজানি হয়ে গেলে তাদের সম্মানে অনেক আঘাত হবে। এ কথা ভেবে তারা খ্যাম্পালকে এবং নিজের মেয়েকেই সার্জিক্যাল ছুরি দিয়ে খুব নিখুঁতভাবে গলা কেটে দেয়। আর জায়গা জায়গায় লেগে থাকা শ্রুতির রক্তগুলো তারা দুজন মিলে পরিষ্কার করে ফেলে। যেহেতু তারা দুজনেই ডক্টর ছিল তাই এই কাজগুলো তাদের পক্ষে আহামরি কোনো কঠিন না। আর পুলিশের এমন সন্দেহই কেসটাকে আরো বেশি গাঢ় করে ফেলে। খুনের পরে খুনের এভিডেন্স সে সার্জিক্যাল ছুরিও তারা খুব দক্ষতার সাথে সরিয়ে ফেলে। চিফ অফিসার এমন বক্তব্যে অনেকে শ্রুতির বাবাকেই অপরাধী হিসেবে ধরে নেয়, কিন্তু শ্রুতির মা বারবার বলে তার বাবা কখনোই নিজের মেয়ের গায়ে হাত তুলেনি, খুন কি করবে। শ্রুতির নিকট আত্মীয় এবং বন্ধুরাও তার মৃত্যুর সঠিক তদন্তের দাবি তুলে। সময়ের সাথে সাথে এই কেস আরো জটিল হয়ে পড়ে এবং পুরো প্রশাসনের বিরুদ্ধেই নানা প্রশ্ন উঠতে থাকে। তাই না চাইতো চাপের মুখে এই কেস সিবিআই কে পাস আউট করা হয়। আর দায়িত্ব যা গল্পের শুরুতেই অফিসার আরশিনকেই দেওয়া হয়েছিল, এবার কেস বর্তমানে চলে আসে। আরশিন তার সহকারী বেদাঙ্গকে নিয়ে চলে আসে শ্রুতির বাসায়। ঠিক খ্যাম্পালের রুমে সকল এভিডেন্স আর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে থাকে। সঠিক ডিএনএ রিপোর্টের জন্য খ্যাম্পালের চুল কিংবা বিছনার চাদরও বাদ দেয় না। এর মধ্যে কতটা ড্রিঙ্কসের বোতল দেখতে পায়।
কিন্তু তখনই নেনা জানায় ক্যাম্পাল কখনই ড্রিঙ্কস করতো না। সে হয়তো সুযোগ পেলে টুকটাক কয়েকটা বিড়ি খেত। নেনার কাছ থেকে এমন কথা শুনে আনসিনে আর বুঝতে বাকি থাকে না ক্যাম্পালের সাথে রুমে আরো কেউ হয়তো ছিল। এরই মাঝে ইনভেস্টিগেশনে আরেক অফিসার জানায় সিঁড়ির রক্ত উপর থেকে নিচে, তার মানে ক্যাম্পাল পায়ে হেঁটেই ছাদে গিয়েছে। এরপরে দেখা যায় তারা রামেশের সাথেও দেখা করতে এসেছে, কারণ তারা ছোট ছোট সব ডিটেলস কালেক্ট করে ওই রাতে কি হয়েছিল তা বুঝতে চায়। রামেশকে জিজ্ঞেস করতে রমেশ বলতে থাকে ওই দিন সকালে তাদের ঘুমিয়ে ভাঙে বাসন্তীর কলিং বেলে। নতুন দরজা খুলতে এসে দেখে বাহিরে তালা মারা। নতুন খ্যাম্পাল খ্যাম্পাল করে অনেকবার ডাকলেও তার সাড়া পায় না। তারপরে তাকে কল দেয়। প্রথমবার কলটা রিসিভও হয়, কিন্তু আজ অব্দি ফোনটা অফ। তাই বাসন্তীর কথা অনুসারে নতুন ফ্ল্যাটের চাবি নিচে ফেলে। এর মাঝে রমেশ উঠে দেখে তার ড্রিঙ্কসের বোতল টেবিলের উপরে। নতুন শ্রুতি করেছে ভেবে রেগে তার রুমে যায়। রুমে গিয়ে দেখে তার মেয়েকে কেউ মেরে ফেলেছে। এরপরে ঘটনাই আমরা এতক্ষণ দেখে আসছিলাম। নিজের একমাত্র মেয়ের এমন নির্মম মৃত্যু শেষে আমি একটু শোকও পালন করতে পারিনি। আমি নাকি আমার মেয়েকে খুন করেছি। কথা বলতে বলতে রমেশ অনেক আফসোসের সাথে কান্না শুরু করে। তখনই আরশিন জিজ্ঞেস করে রুমের বাহিরেই দুটো খুন হয়ে গিয়েছে, আর তোমরা দুজনে টেরই পাওনি? তখনই রমেশ বলে আমরা আগেও বলেছি আমাদের রুমে এসিটা গত 4-5 মাস ধরে নষ্ট। অনেক শব্দ করে, এসির শব্দে আমরা বাইরের কোনো শব্দই ভিতর থেকে পাই না। রামেশের কথা অনুসারে আশ্বিন তার পুরো ইউনিট নিয়ে চলে যায় শ্রুতির বাসায়। আদৌ কি এসিতে কোনো সমস্যা ছিল, তার জন্য তারা পরীক্ষা শুরু করে দেয়। কখনো অন্য রুম থেকে অনেক সাউন্ডে থালা বাসন ফেলতে থাকে, তো আবার কখনো অনেক লাউডে চিল্লায় চিল্লায় গান গেতে থাকে। কিন্তু রামেশ আর ন্যানা বেডরুম থেকে কোনো শব্দই পাওয়া যায় না, কারণ নর্মাল এসিতে যেখানে 50 থেকে 55 ডেসিমেল সাউন্ড হয়, সেখানে এসিতে পুরো 95 ডেসিমেল সাউন্ড। তার মানে রামেশ সত্যিই বলছিল। আবার রমেশ থেকে আশ্বিন জানতে পারে ওই দিন পিণ্ডদানের সময় পুরোহিত যখন শ্রুতির মৃত্যুর সময় জানতে চেয়েছিল, তখন শ্রুতির কাকাই বাধ্য হয়ে শেষ কীর্তি করার জন্য রাত 2টোর কথা বলেছিল। এদিকে আশ্বিন ফাইলে অবাক করা এক বিষয় লক্ষ্য করে। ছাদে যে হাতের ছাপ পুলিশ পেয়েছিল তার কোনো ফরেন্সিক রিপোর্টই নেই। এ বিষয়ে ধনীরামকে জিজ্ঞাসা করা হলে সে বলে সে তো কনস্টেবলকে বলেছিল। আবার কনস্টেবলকে জিজ্ঞাসা করা হলে সে বলে স্যারের জন্য পান আনতে গিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টকে খবর দিতে ভুলে গেছি। পুলিশের রিপোর্টে কি পরিমাণ গাফলতি ছিল তা আরশিন এখন পুরোপুরি আন্দাজ করছে। এদিকে ন্যানা আর রামেশের লাইভ ডিটেকটিভ টেস্ট করলে তারা পাশ করে ফেলে। তার মানে তারাও সত্য কথা বলছে। তাহলে খুনটা করলো কে? কেস সিবিআই এর জন্য অনেক জটিল হয়ে পড়ে, কারণ যে কোনো কেসের এভিডেন্স কালেক্টের জন্য প্রথম 8 থেকে 10 ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ। পুলিশ এই কেসে কোনো ফরেন্সিক ডিপার্টমেন্ট বা স্লিপিং ডগেরও হস্তক্ষেপ নেয়নি। এমনকি নতুন ক্যাম্পালকে যে প্রথম কল দিয়েছিল তারও কোনো সার্ভার ডাটা তারা কালেক্ট করেনি। আত্মীয় স্বজন আর মিডিয়ার ক্রাইম স্পটে আবার চলাচলে সব এভিডেন্স আর ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে গেছে। এসব চিন্তা করতে করতে আর জিজ্ঞেস করে সে ধনীরামকে রাগের চোটে ধোলাইও করে। এমন কেসের কোনো কুলকিনারা করতে না পেরে এবার আসেন কেসের সবগুলো সাসপেক্টকে আলাদা আলাদা জিজ্ঞাসা করা শুরু করে। সবার থেকে নিট অ্যান্ড ক্লিয়ার বক্তব্যের পর সুনিতা থেকে জানতে পারে শ্রুতির মৃত্যুর কয়েকদিন আগেই কানাইয়া তার কাজের ভুলের জন্য রমেশ তাকে অনেক বকাবকি করেছিল। আবার কানাইয়া আর খ্যাম্পালের কাছের বন্ধু নন্দুর কথা অনুসারে রমেশের ড্রাইভার রাজপাল প্রায় খ্যাম্পালের সাথে আড্ডা দিত। আর দারোয়ানের মতে ওই দিন ওই বিল্ডিং এ কেউ আসেওনি যায়ওনি। তার মানে খুনি বিল্ডিং এরই কেউ। আরশিনও কি মনে করে কানাইয়ার রুম সার্চ করা শুরু করে। তার ওয়ার্ড্রোব থেকে একটা রক্তমাখা শার্ট ও ছুরিও পেয়ে যায়। আসলে শ্রুতির গলা খুব সূক্ষ্মভাবে কাটা হয়েছিল। আর কানাইয়া যেহেতু রাজেশের সহকারী ছিল, তাই ডাক্তারের সহকারী এসব কাজ করা খুব স্বাভাবিক বিষয়। এই এভিডেন্স গুলোর উপর ভিত্তি করে তাই কানাইয়া আর রাজপালের নার্কো টেস্টের জন্য কোর্টে আর্জি করা হয়, আর কোর্ট থেকেও তাদেরকে পারমিশন দেওয়া দেয়। বলে রাখি, নার্কো টেস্ট হলো সোডিয়াম পেন্টাথল নামে এক মেডিসিনকে ব্যবহার করে সন্দেহভাজনদের কিছু সময়ের জন্য নেশায় রেখে সত্যি বাহির করা হয়। এবার নার্কো টেস্টে একে একে রহস্য সব উন্মোচন হয়। রামেশ আর সুনিতা সম্পর্কে সে পুলিশকে যে বয়ান দিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে। আর ক্যাম্পাস শ্রুতিকে নিজের মেয়ের মতো দেখলেও রাজপাল শ্রুতিকে পছন্দ করত। আর খুনের রাতে তারা একসাথেই ক্যাম্পালের রুমে ছিল। ওই দিন ক্যাম্পাল ড্রিঙ্কস না করলেও কানাইয়া আর রাজপাল পুরো নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাদের ড্রিঙ্কস শেষ হয়ে গেলে তারা জোর করে ক্যাম্পালকে পাঠায় রামেশের স্টোর রুম থেকে ফরেন ড্রিঙ্কস আনতে। ক্যাম্পালও বিষয়টা সিরিয়াস না নিয়ে ড্রিঙ্কস আনতে গেলে কানাইয়া আর রাজপাল তার অগোচরে শ্রুতির রুমের বাজে নিয়তে উকিঝুঁকি মারতে চলে যায়। ক্যাম্পাল তাদেরকে পিছন থেকে দেখে ফেলে তাদের সাথে রাগারাগি শুরু করে দেয়। আর তাদের এই রাগারাগির শব্দে শ্রুতিও রুম থেকে বাইর হয়ে আসে। আর সেও ঘাবড়ে গিয়ে তার বাবা মাকে ডাকা শুরু করে দেয়।
এতে করে পরিস্থিতি বিগড়ে যাওয়ার ভয়ে কানাইয়া শ্রুতিকে ছুরির নিচের অংশ দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। কিন্তু এরপর বলার আগে কানাইয়া অসুস্থ হয়ে যায়। ড্রাগসের ওভারডোজ আর এত লম্বা সময় জিজ্ঞাসাবাদ কানাইয়া নিতে পারে না। তাই তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে নার্কো টেস্ট এখানেই বন্ধ হয়ে যায়। তাই আরশিনের পরামর্শ অনুসারে এবার তাকে ছেড়ে রাজপালের জিজ্ঞাসাবাদ শুরু হয়। আর কানাইয়ার স্টেটমেন্টের সাথে রাজপালের স্টেটমেন্টও প্রথম থেকেই মিলা শুরু করে। এবার রাজপাল বলা শুরু করে, মেয়ের মতো যাকে ভালোবাসে সে শ্রুতি মারা গেছে ভেবে ক্যাম্পালের প্যানিক শুরু হয়। ক্যাম্পাল যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে ভেবে তারা তাকে ছাদে নিয়ে আসে। মূলত তারা ক্যাম্পালকে একটু ঠান্ডা করার জন্যই একরকম জোর করে তাকে ছাদে নিয়ে গিয়েছিল। কিন্তু ক্যাম্পাল পুলিশকে সব জানাবে বললেই কানাইয়া একইভাবে তার হাতে থাকা ছুরির গোড়া দিয়ে বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে আর তাকে সেখানেই গলা কেটে মেরে ফেলে। এখানেই আমরা দেখতে পাই ছাদের দেওয়ালে মূলত কানাইয়ারই হাতের ছাপ ছিল। এরপর পরই তারা নিচে এসে ড্রিঙ্কস করে নিজেদেরকে কিছুটা স্বাভাবিক করে একইভাবে শ্রুতিরও গলা কেটে দেয়। তাদের দুজনকেই কানাইয়া খুন করেছে, সে কিছুই করেনি আর তা বকবকাও জানে। এখন প্রশ্ন হলো, এই বকবকাও কে? এদিকে টেস্টের পর তাদের সেন্স আসলে তাদের বক্তব্য পাল্টে যায়, কারণ তারা তাদের উকিলের মাধ্যমে জেনে যায় পুলিশের অধীনে দেওয়া বয়ান বা নার্কো টেস্টের রিপোর্ট আদালতে গ্রহণযোগ্য নয়। তাহলে এখন একমাত্র উপায় বকবকাওকে খুঁজে বাহির করা। এদিকে সিবিআই অফিসার রামশঙ্করও রিটায়ার্ড করে ফেলে আর নতুন অফিসার হয় জেকে দীক্ষিত। তাই অফিসার দীক্ষিতকে কানাইয়াদের নার্কো টেস্টের ভিডিও সহ ক্যাম্পালের ঘরে বালিশের ব্লাড স্যাম্পলের রিপোর্ট দেখানো হলে সে কেন জানি রিকনফার্মেশনের জন্য এই রিপোর্টটা আবার আমিরাবাদ ল্যাবে পাঠিয়ে দেয়। আর অফিস থেকে বাইর হয়ে আর্সেনিরই সহকারী বেদাঙ্ককে বলে যায় আর কতদিন সহকারী হয়ে থাকবে। এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। এদিকে যথাসময়ে আদালতে প্রমাণ না দেওয়ার কারণে রামেশ্বরও জামিন হয়ে যায়। আর এর অনেকদিন পরে আমিরাবাদ থেকে ওই রিপোর্টটা আসলে জানা যায় ক্যাম্পালের রুম থেকে যে বালিশের স্যাম্পল পাওয়া গিয়েছে তা ক্যাম্পালেরই, আর কানাইয়ার শার্টের রক্ত কানাইয়ারই। কিন্তু এটা কিভাবে সম্ভব, যেখানে স্যাম্পল আরশিন নিজেই কালেক্ট করেছিল? ওই দিন সন্ধ্যায় আরশিন তার প্রিয় ধাবায় গেলে ওখানের ওই মালিক তার নাতিকে বকবকাও বলে ডাকতেন। যা শুনে আরশিন ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করতেই উনি জানান নেপালিরা মূলত আদর করেই তোতলাদেরকে বকবকাও বলে ডাকে। তখনই আরশিনের মনে পড়ে ওই দিন যে সাসপেক্টের বয়ান নিছিল তার মাঝে ক্যাম্পালের বন্ধু নন্দুও তো তোতলা ছিল। তাই সে চলে যায় নন্দুর কাছে আর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে আসে থানায়। কয়েকটা উত্তম মধ্যম দিয়ে জেরা শুরু করলে সে জানায় ওদিন কানাইয়া শ্রুতিকে মারার পরে ক্যাম্পালি নন্দুকে ডেকে নিয়ে গিয়েছিল, কিন্তু সবাইকে সে হঠাৎ করে এই অবস্থা দেখে ভয়ে ওদিন ওখান থেকে পালিয়ে যায়। আর কানাইয়ার ভয়ে এতদিন সে চুপ ছিল। তারপরে নন্দুর দেওয়া এই জবানবন্দির একটি ভিডিও দীক্ষিতকে দেখানো হলে সে উল্টা আর্সেনের সাথে রাগারাগি শুরু করে, কারণ কোর্ট অপরাধী থেকে জোর করে আদায় করা জবানবন্দি গ্রহণ করবে না। আরশিন মোটামুটি অবাক হয়ে জিজ্ঞাসা করে, জোর করে আদায় করা মানে? তখনই দীক্ষিত একটি ভিডিও ফুটেজ দেখায়, এখানে আরশিন নন্দুকে মারতে মারতে জবানবন্দি আদায় করছে। আরশিনের আর বুঝতে বাকি থাকে না তারই বিশ্বস্ত সবচেয়ে কাছের বন্ধু বা সহকারী এসিপি বেদান্তে বিশ্বাসঘাতকতা করেছে। তার বিশ্বাসে এমন আঘাত আনায় সে আর নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারে না, তাই তাকে মারা শুরু করে। আরশিনকেও কেউ যেন ধরে আটকে রাখতে পারছে না। আরশিনের হঠাৎ এমন উগ্র ব্যবহারে আরশিনকে দীক্ষিত একদম ডিপার্টমেন্ট থেকেই সাসপেন্ড করে দেয়। এতদিনের এত পরিশ্রম এত কিছু সবই যেন বৃথা। এই চাকরির পিছে দৌড়াতে দৌড়াতে সে তার পরিবারের কথাও একসময় ভুলে গিয়েছিল। তাই সে চলে যায় তার ওয়াইফের কাছে। দেখবেন পুরুষেরা যখন সবকিছু হারিয়ে ফেলে বা হেরে যায় তখনই সে ঘরে ফিরে আসে, কারণ তারা তাদের ওয়াইফের কাছে শেষ শান্তিটুকু পায়। এর কয়েকদিন পরেই সিবিআই নতুন টিম নিয়ে তার ইনভেস্টিগেশন পুনরায় শুরু করে। আর বেদাঙ্কের কথা মতোই এই কেসের দায়িত্ব পায় অফিসার পোল। এর পরের দিনই তাকে তার কেসের পুরোপুরি ডিটেলস দীক্ষিত আর বেদাঙ্ক বুঝিয়ে দেয় আর বলে দেয় আগে এই কেসে ইনভেস্টিগেশন কি হয়েছিল তা সম্পূর্ণ মাথা থেকে ছেড়ে ফেলে নতুনভাবে ইনভেস্টিগেশন শুরু করো। আর তাদের কথা অনুসারে অফিসার পদ তার এই কেসের ইনভেস্টিগেশন প্রথম থেকেই শুরু করে। সে শ্রুতিদের বাসায়ও আবার যায় প্রথম থেকে ডিটেলস কালেক্ট করতে। সুনিতা আর তার হাজবেন্ডেরও পুনরায় জবানবন্দি নেয়। এরপর পরই আবার নতুন আর রামেশেরও নার্কো টেস্ট করানো হয়, যেখানে তারা প্রথমের মতোই তাদের বয়ান দিচ্ছিল। এখানেও কোনো আহামরি লাভ হয় না। পলের মতো তারা দুজনে হয়তোবা টেস্টের কোনো অ্যান্টিডোট নিয়েছিল। তখনই দীক্ষিত জানায় নার্কো টেস্টের কোনো অ্যান্টিডোট হয় না। এর পরপরই শ্রুতিদের বাসা থেকে একটা গল্ফ পাওয়া যায়। আর এই গল্ফ দিয়ে কিভাবে ক্যাম্পালকে রাগের বশে রামেশ মেরেছিল তাও সে প্রমাণ করে দেয়।
কারণ গল্পের নিচের অংশের সাইজ আর মাথার যে ফাটা সেটার সাইজ প্রায় একই। এইসব তদন্তের পরপরই রিপোর্ট কোর্টে জমা দেওয়ার আগেই সিবিআই তরফ থেকে একটা মিটিং ডাকা হয়, যেখানে আশ্বিনের রিপোর্টের ডেটাও প্রেজেন্ট করতে বলা হয়। আর যার তদন্তের ডেটা গ্রহণযোগ্য হবে, সিবিআই ওই ডেটাই আদালতে সাবমিট করবে। সিবিআই সেক্রেটারি এই সম্পর্কে আশ্বিনকেও অবগত করে দেয়। তবে এখানে মূলত গরমিলটা বাজে, কারণ দুই তদন্তের রিপোর্ট দুই রকম হয়ে যায়। অফিসার পলের তদন্তের রিপোর্ট অনুসারে বাসন্তীর মতে ও যখন সকালে কাজের জন্য আসে, তখন নতুন তাকে ইচ্ছা করেই বাহিরে অপেক্ষা করায়, যাতে কেসটা সুন্দর করে সাজাতে পারে। মেন দরজার রুমের মাঝে যে দুটো গেট ছিল, সেটা খ্যাম্পারের এক এক্সট্রা দরজার সাথে কানেক্টেড। কিন্তু খ্যাম্পার দরজার সামনে ফ্রিজ আর যাবতীয় অপ্রয়োজনীয় জিনিস রাখার কারণে দরজা ব্যবহার হতো না। সেদিন নতুন আর রামেশ ফ্রিজটা সরিয়ে ব্যাপারটাকে এমনভাবে সাজায় যেন মনে হয় খ্যাম্পালি খুন করে বাহির থেকে দরজা লাগিয়ে চলে গেছে। আর বাসন্তী ঘরে ঢোকার সাথে সাথে ন্যানা অভিনয় করে বলে, দেখো বাসন্তী, খ্যাম্পা শ্রুতিকে খুন করে পালিয়েছে। তবে এই খুনের কারণ ছিল হঠাৎ করে রাগ উঠে যাওয়া, কারণ রামেশ খ্যাম্পালকে আর শ্রুতিকে একসাথে আপত্তিকর অবস্থায় দেখেছিল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের মেয়েকে এবং কাজের লোককে একসাথে মেরে ফেলে। রামেশ যে খ্যাম্পালকে রাগের বশে যে হকি স্টিক দিয়ে মেরেছিল, সেই হকি স্টিকের প্রমাণ এবং ফরেন্সিক রিপোর্টও আছে আমাদের কাছে। আর ছবিতে স্পষ্ট বোঝাই যাচ্ছে নিজের মেয়ে গলা কত কম আর খ্যাম্পারের গলা কত বেশি কেটেছে। এখানে পল শ্রুতির বয়ফ্রেন্ড ছিল বলেও অভিযোগ করে, কিন্তু আর্সেন এখানে পলের অভিযোগগুলো হাসি দিয়ে উড়িয়ে দিয়ে বলে, কারো পক্ষে এত অল্প সময়ে সম্ভব না এত বড় এক ফ্রিজ আর অন্যান্য জিনিসপত্র সরিয়ে আবার জায়গায় রেখে দেওয়া। আর মরার সময় খ্যাম্পালের পায়ে জুতো ছিল, কেউ তো আর আপত্তিকর অবস্থায় জুতো পরে শুবে না। আর অন্যান্য তথ্য অনুসারে বোঝা যাচ্ছে খ্যাম্পাল নিজের ইচ্ছেই ছাদে গিয়েছিল, যা আমরা কানাইয়ার নার্কো টেস্টে জেনেছিলাম। সেই খ্যাম্পালকে ছাদে নিয়ে গিয়েছিল শান্ত করার জন্য। আর শ্রুতির যদি বয়ফ্রেন্ড থেকেই থাকে, তাহলে সে কেন 40-45 বছরের বয়সের এক লোকের সাথে আপত্তিকর অবস্থায় থাকবে? আবার রামেশ শ্রুতিকে খুন করার পর আগে তো শ্রুতির ফোনটা ভেঙে ফেলবে, সে তার আরেক রাজ্যে যেয়ে অন হওয়ার কথা না। আর গলা কাটার ব্যাপারটা তো রাগের বশে যদি মেরেই থাকে, গলা কাটার সময় কি বলবে, ও এটা আমার মেয়ে, আমি একটু আস্তে করে গলাটা কাটি? আর আপনাদের এমন স্যাম্পলের রিপোর্ট এ পর্যন্ত প্রায় 30-40 বার চেঞ্জ হয়েছে, আবার চেঞ্জ করে ফেলবেন, সমস্যা নাই তো। এই কেস শুরুতেই মিটে যেত যদি পুলিশ সঠিকভাবে এভিডেন্স কালেক্ট করে সঠিক তদন্ত করত, আর বকবকা ও নন্দুর বয়ান কোর্টে অ্যাপ্রুভাল হতো। এখানে দুই তরফের তদন্তই সঠিক এবং গ্রহণযোগ্য, তাই সিবিআই থেকে আর্জি করা হয় একে যেন আনসলভেড কেস হিসেবে ক্লোজ করা হয়। কিন্তু কোর্ট পলের তদন্তের রিপোর্ট অনুসারে নতুন আর খ্যাম্পালকেই সাজা দেয়, তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করা হয়। তবে এখানে অনেক কিছুই সন্দেহজনক থেকে যায়। আবার 2017 সালে তাদের বিরুদ্ধে অমন কোনো শক্ত কোনো প্রমাণ না থাকায় তারা আবার ছাড়াও পেয়ে যায়। মুভিটা এখানে শেষ হয়ে গেলেও এবার বলি, ইমরান খান কেন এত আলোচিত সমালোচিত হয়েছিল। মূলত এখানে রামেশ আর নতুনের চরিত্রকে পরিষ্কার করা হয়েছে। কারো কারো মতে তারা হয়তো তাদের ইমেজ ক্লিয়ারের জন্যই এই মুভি বানিয়েছে। মুভিতে প্রথমে পুলিশের গাফিলতি দেখানো হলো, বাস্তবে রামেশই কিন্তু প্রথমে পুলিশকে কিছু টাকার অফার করেছিল, আর সেই তার আত্মীয় স্বজনদেরকে আগেই কল দিয়ে আনিয়ে মার্ডার স্পটের এভিডেন্সগুলো নষ্ট করিয়েছিল। বাস্তবে শ্রুতি আর খ্যাম্পালের গলা কাটার ফলে মৃত্যু হয়নি, তাদের মাথার আঘাতের ফলেই মৃত্যু হয়েছিল। অনেকবারই শ্রুতি আর খ্যাম্পালের ফরেন্সিক রিপোর্ট চেঞ্জ করানো হয়েছিল, এবং কি তদন্ত শুরু হওয়ার কয়েক মাস পরে অনেকগুলো রিপোর্ট হারিয়েও গিয়েছিল। আর শ্রুতির কাছে থাকা ক্যামেরাটা, সেটার অনেকগুলো ফাইলে আর পাওয়া যায়নি। এভাবেই আজ অব্দি এমন ডাবল মার্ডার কেস আনসলভ রয়ে গেল। অর্থনৈতিক আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে এভাবে আমাদের চারপাশে অনেক অপরাধী পার পেয়ে যায়। অনেক শ্রুতি বা খ্যাম্পালের সাথে হওয়া অপরাধের আর বিচার হয় না। আপনাদের কি মনে হয়, সত্যিকারে খুনি কারা?